আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাস হচ্ছে এপিডোলজির 2 নম্বর পার্টটা। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যালো। তো ফার্স্টে আমাদের আজকে যে বক্সটা আছে প্রথমে, সেটা হচ্ছে কজ অফ চেঞ্জ ইন লিভার সাইজ। এখানে হেপাটোমেগালি কিছু কজ দেওয়া আছে, লিভার রিলেটেড যে কজগুলো। এর বাইরে হেপাটোমেগালির মেন একটা বক্স আছে হেমাটোলজিতে, ওখান থেকে দেখতে হবে। এই বক্সের ইম্পর্টেন্ট হচ্ছে সিরোসিসের ক্ষেত্রে ইউজুয়ালি লিভারটা পাওয়া যায় স্মল লিভার, তবে আর্লি স্টেজ অফ সিরোসিসে হেপাটোমেগালি পাওয়া যেতে পারে যদি আন্ডারলিং ইটিলিস হিসাবে অ্যালকোহল, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ অথবা হিমোক্রোমাটোসিস থাকে। এবারে আজকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অ্যাসাইটিস। অ্যাসাইটিস কাকে বলে? যদি পেরিটোনিয়াল ক্যাভিটিতে লিকুইড অ্যাকুমুলেশন হয় তাহলে তাকে অ্যাসাইটিস বলা হয়। অ্যাসাইটিস ইউজুয়ালি অ্যাসিম্পটোমেটিক থাকে, তবে লার্জ অ্যাসাইটিস হলে সেক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ফুলনেস অফ প্ল্যাঙ্কস এন্ড শিফটি জার্নাস পেতে পারি। পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে ক্লিনিক্যালি মার্ক অ্যাসাইটিস কিভাবে বোঝা যাবে? তাহলে যদি ক্লিনিক্যাল আমরা ফুলের সিএল পাই বা ফুলের ওয়েট পাই, তাহলে এটি নেগেট করে পেশেন্টটা মার্ক অ্যাসাইটিস আছে। আর কি পাওয়া যেতে পারে? আদার ফিচার্স ভিতরে অনেক কিছু আছে, এগুলো দেখে নিন। আরেকটা হচ্ছে ডায়ালেটেড ফ্লোক্সিয়ার কার্ডিয়াল ভেইন পাওয়া যেতে পারে যদি অ্যাসাইটিসটা টোটাল হাইপারটেনশনের কারণে হয়ে থাকে। এখন কজেস অফ অ্যাসাইটিস। তাহলে অ্যাসাইটিসকে মেইনলি এখন দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হাই স্যাগ আর একটা হচ্ছে লো স্যাগ। তাহলে স্যাগ বলতে কি বোঝায়? সেরাম অ্যাসাইটিস, অ্যালবুমিন গ্যারডিয়ান। মানে সেরাম অ্যালবুমিন মিশা করবো ফার্স্টে, আর এর থেকে অ্যাসাইটিস অ্যালবুমিন এটা মাইনাস করবো। এটার যে গ্রেডিয়েন্ট এটাকে বলা হয় সেরাম অ্যাসাইটিস অ্যালবুমিন গ্রেডিয়েন্ট। এটা সিগনিফিকেন্স কি? যদি কোনো পেশেন্টের স্যাগ 11 গ্রাম পার লিটার বা 1.1 গ্রাম পার ডেসিলিটার বেশি থাকে, তাহলে এটা ইন্ডিকেট করে মোস্ট লাইকলি ট্রান্সিটিভ কজ। আর যদি লেস দ্যান 11 থাকে, তাহলে এক্সিডিটিভ কজ ইন্ডিকেট করে। কিছু এক্সেপশন আছে। হাই স্যাগের কজ কি? হাই স্যাগের কজের মধ্যে আমরা 3 ভাগে মনে রাখতে পারি। একটা হচ্ছে কার্ডিয়াক, একটা হচ্ছে লিভার, আর একটা হচ্ছে ভাস্কুলার। কার্ডিয়াকের মধ্যে কি কি আছে? কার্ডিয়াকের মধ্যে আছে কার্ডিয়াক ফেইলার, আর একটা হচ্ছে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। ভাস্কুলারের মধ্যে আছে বার্টিয়ারি সিনড্রোম, তার একটা নাম হচ্ছে হেপাটিক ভেনাস থ্রম্বোসিস। আর হতে পারে কি ভেন অক্লুসিভ ডিজিজ বা সাইনোসয়েডাল অবস্ট্রাকশন সিনড্রোম। কার্ডিয়াক দিয়ে দুইটা, ভেসেল দিয়ে দুইটা, আর একটা হচ্ছে লিভার। লিভার কারণ হচ্ছে সিরোসিস। বাকি যে কজগুলো আছে সবগুলো কজ হচ্ছে লো স্যাগের। এখানে একটা ইম্পর্টেন্স আছে মেক সিনড্রোম। মেক সিনড্রোম কাকে বলে? যদি কোনো পেশেন্টের একটি বিনাইন ওভারিয়ান টিউমার থাকে, এর সাথে রাইট সাইডে ফুগালিফিকেশন এবং অ্যাসাইটিস থাকে, তাহলে এই চেয়ারটাকে বলে মেক সিনড্রোম। আমরা হাই স্যাগের কজের মধ্যে পড়ছিলাম সিরোসিস, কার্ডিয়াক, আর একটা হচ্ছে ভাস্কুলার কজ। হাই স্যাগের যে কজগুলো আছে এটাকে আবার অ্যাসাইটিক প্রোটিনের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। যদি হাই স্যাগের সাথে লো অ্যাসাইটিক প্রোটিন থাকে তাহলে ডায়াগনোসিস হচ্ছে সিরোসিস। আর যদি হাই স্যাগের সাথে হাই অ্যাসাইটিক প্রোটিন থাকে তাহলে ডায়াগনোসিস হবে কার্ডিয়াক ফেলার অথবা হেপাটিক ভেনাস আউটফ্লো অবস্ট্রাকশন। তাহলে পরীক্ষা অনেক সময় হাই স্যাগ, লো স্যাগ, তারপরে অ্যাসিডিক প্রোটিন এগুলো ভ্যালু দিয়ে কোশ্চেন আসতে পারে। প্যাথোফিজিওলজি থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন। এটা কেন হয়? ডিউ টু ভ্যাসোডাইলেটর মেইনলি নাইট্রিক অক্সাইড। তাহলে এটা জানুয়ারি 23-এ সিঙ্গেল বেস কোশ্চেন আসছিল যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মেইন ফ্যাক্টর ফর অ্যাসাইটিস ইন সিরোসিস পেশেন্ট। অ্যান্সার কি হবে? স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন। কেন হইতেছে? নাইট্রিক অক্সাইডের কারণে। প্যাথোফিজিওলজি একটা বক্স ফিগার আছে, যে আমরা দেখি সিরোসিস পেশেন্টের লিভার আর্কিটেকচারটা চেঞ্জ হয়ে যায়। ফলে এখানে কি হয়? পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে, ট্রানজিশন অফ ফ্লুইড হয় ডিউ টু ইনক্রিজ হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আরেকটা কি হতে পারে?
লিভার যদি ড্যামেজ হইতেছে তাহলে সিনথেটিক ফাংশন গুলো কমে যাবে, ফলে অ্যালবুমিন সিনথেসিস করতে পারবে না, অঙ্কোটিক প্রেশার কমে যাবে, একেবারে ট্রানজিটেশন হবে। আরেকটা ইম্পর্টেন্ট মেকানিজম হচ্ছে রিডিউসড অ্যালডোস্টেরন মেটাবলিজম। লিভারের একটা ফাংশন হচ্ছে অ্যালডোস্টেরন মেটাবলিজম করা। লিভার যদি ড্যামেজ হয় তাহলে অ্যালডোস্টেরন মেটাবলিজম করতে পারবে না। অ্যালডোস্টেরন কি করবে? সোডিয়ামের ওয়াটার রিটেনশন করবে, ফলে কি হবে? অ্যাসিডিটি আরো বাড়বে। পোর্টাল হাইপারটেনশনের কারণে পোর্টাল সার্কুলেশন যে ব্লাড গুলো ছিল সেটা কোথায় যাবে? সিস্টেমিক সার্কুলেশনে বা স্প্ল্যানিক সার্কুলেশনে। এর ফলে কি হবে? স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন হবে। এটা যদি ভ্যাসোডাইলেশন হয় তাহলে কি হবে? জেনারেল যে সার্কুলেশন এটা প্রপারলি সার্কুলেশন পাবে না। আর জেনারেল ব্লাড ফ্লো কমে গেলে তখন কি হবে? রেনিন অ্যানজিওটেনসিন আয়োডোস্পেসিফিক হবে, ফলে কি হবে? শর্ট এন্ড ওয়াটার রিটেনশন হবে। তাহলে এখানে মেইন ইম্পর্টেন্স হচ্ছে একটা হচ্ছে পোর্টাল হাইপারটেনশন, দুই নম্বর হচ্ছে স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন, তিন নম্বর হচ্ছে রিডিউসড অ্যালবুমিন, আর চার নম্বর হচ্ছে অ্যাক্টিভেশন অফ রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, পাঁচ হচ্ছে ইনক্রিজ অ্যালডোস্টেরন। তাহলে সবগুলো ফ্যাক্টর মিলে অ্যাসাইটিস হতে থাকে। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্প্ল্যানিক আর্টেরিয়াল ভ্যাসোডাইলেশন। আর ইনভেস্টিগেশন কি করবে? অ্যাসাইটিস দেখার জন্য সব থেকে বেস্ট ইনভেস্টিগেশন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আর এরপরে আমি একটু বললাম যে কোনো পেশেন্টের স্যাক মেজার করতে হবে। স্যাকের একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স হচ্ছে যদি কোনো পেশেন্টের গ্রেডিয়েন্ট 1.1 গ্রাম পার ডেসিলিটার অথবা 11 গ্রাম পার লিটার বেশি হয়, তাহলে এটা ইন্ডিকেট করে অ্যাসাইটিস ইজ মোস্ট লাইকলি ডিউ টু পোর্টাল হাইপারটেনশন। এর বাইরে আমরা অ্যাসাইটিস কি মেজার করতে পারি? অ্যামাইলেজ মেজার করতে পারি। যদি অ্যামাইলেজ 1000 ইউনিটের বেশি হয় তাহলে ইন্ডিকেট করে অ্যাসাইটিস ডিউ টু প্যানক্রিয়াটিক বা প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস। অ্যাসাইটিস ফ্লুইডে যদি গ্লুকোজ কম থাকে তাহলে ইন্ডিকেট করে ম্যালিগন্যান্ট ডিজিজ বা ইনফেকশন, মোস্ট লাইকলি টিবি। এর বাইরে আমরা অ্যাসাইটিক ফ্লুইড ডাব্লিউসি কাউন্ট করতে পারি। যদি এখানে পলিমরফোনিউক্লিয়ার লিউকোসাইট মোর দ্যান 250 হয়, এটা ইন্ডিকেট করে কি? স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। অ্যাসিডিক ফ্লুইডে যদি ট্রাইগ্লিসারাইড 1.1 গ্রাম পার লিটার বেশি থাকে তাহলে দিস ইজ ডায়াগনস্টিক অফ কাইলাস অ্যাসাইটিস। অ্যাপিয়ারেন্স কেমন হয়? মিল্কি হোয়াইট। কজ কি? অ্যানাটমিক্যাল অর ফাংশনাল অ্যাবনর্মালিটি অফ লিম্ফেটিক ড্রেনেজ। তাহলে এখানে অ্যাসিডিক ফ্লুইডের অ্যাপিয়ারেন্সের ইনভেস্টিগেশন একটা বক্স আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশনে মিল্কি হোয়াইট বা কাইলাস অ্যাসাইটিস পাওয়া যেতে পারে। ইনভেস্টিগেশন কি কি করে? একটা হচ্ছে সেরাম অ্যালবুমিন এবং প্রোটিন দেখি। কেন দেখি? যাতে আমরা স্যাক মেজার করতে পারি। অ্যামাইলেজ দেখি কেন? প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস ডায়াগনোস করার জন্য। নিউট্রোফিল কাউন্ট কেন দেখবো? ডায়াগনোস স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আর কি সাইটোলজি এবং মাইক্রোস্কোপি কালচার করতে পারি আন্ডারলিং কোনো ম্যালিগনেন্স আছে কিনা বা কোনো ইনফেকশন আছে কিনা ডায়াগনোস করার জন্য। ট্রিটমেন্টের মধ্যে এক্সুডেটিভ এবং ট্রান্সুডেটিভ দুইটা ট্রিটমেন্ট প্যাটার্ন আলাদা। এক্সুডেটিভ অ্যাসাইটিস ক্ষেত্রে ইনফেকশন, ইনফ্লামেটরি ম্যালিগনেন্সি, এগুলোর ক্ষেত্রে মেইনলি ট্রিটমেন্ট করে প্যারাসিম্পথেসিস দ্বারা। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে ডায়াবেটিসের তেমন কোনো রোল নাই। আর যদি কজ থাকে ট্রান্সুডেটিভ অ্যাসাইটিস তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট টাইম ট্রিটমেন্ট হবে স্পাইরোলেক্টন। এটা কি? একটা পাওয়ারফুল অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট। আমরা প্যাথোলজিতে দেখছিলাম যে একটা ইম্পর্টেন্ট প্যাথোলজিক্যাল ফ্যাক্টর হচ্ছে অ্যালডোস্টেরন অ্যাক্টিভিটি বাড়ায়। তাহলে অ্যালডোস্টেরনকে যদি আমরা ব্লক করে দিতে পারি তাহলে সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশনটা কম হবে, পেশেন্টের অ্যাসাইটিসটা কম হবে। তাহলে অ্যালডোস্টেরন ব্লকার এজেন্ট যেটা স্পাইরোলেক্টন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন ড্রাগ বা diuretic of choice in case of ascites. In case of transitive ascites, স্টারল্যাক্টোনের ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট হচ্ছে পেইনফুল গাইনোকমেশিয়া করে আর এটা হচ্ছে হাইপারক্যালেমিয়া করে। যদি কোনো পেশেন্টের পেইনফুল গাইনোকমেশিয়া ডেভেলপ করে তাহলে আমরা অটোমেটিক ইউজ করবো কি? অ্যামাইলোরাইড। অ্যামাইলোরাইড কিভাবে কাজ করে? এটা একটা এপিথেলিয়াল সোডিয়াম চ্যানেল ব্লকার। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গাইনোকমেশিয়া ড্রাগের সাইড ইফেক্ট হতে পারে, আবার সিরোসিসের কারণে গাইনোকমেশিয়া হতে পারে। তো সিরোসিস যে গাইনোকমেশিয়া সেটা থাকে ইউজুয়ালি পেইনলেস, আর ড্রাগসের কারণে যেটা সেটা ইউজুয়ালি পেইনফুল গাইনোকমেশিয়া। এরপর আছে রিফ্র্যাক্টরি বা ডায়াবেটিক রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস।
যদি কোনো পেশেন্টের ম্যাক্সিমাম ডোজ অফ স্পাইরোল্যাকটন অ্যান্ড ফিটোসামাইড দেওয়ার পর অ্যাসিডিস রেসপন্স না করে, অথবা যদি ম্যাক্সিমাম ডোজ ফ্লোরাইড না করতে পারে, তাহলে তাকে বলা হবে কি রিফ্র্যাক্টরি বা ডাইরেক্টলি রেজিস্ট্যান্ট অ্যাসাইটিস। তাহলে এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট অপশন হবে কি লার্জ ভলিউম প্যারাসিম্পথিস। থার্ড আমরা ট্রিটমেন্ট সময় কি ইউজ করতে পারি টিপস বা ট্রান্সটিউবুলার ইন্ট্রাহেপাটিক পোর্টোসিস্টেমিক শান্ট। তাহলে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি ছিল স্পাইরোল্যাকটন, যদি কমপ্লিকেশন হয় তাহলে অ্যামাইলোরাইড, যদি রিফ্র্যাক্টরি বা রেজিস্ট্যান্ট অ্যাসিড হয় সেক্ষেত্রে আছে লার্জ ভলিউম প্যারাসিম্পথিস। এরপরে না হলে টিপস প্রসিডিউর করতে পারি। টিপস প্রসিডিউর সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাডভাইসমেন্ট হচ্ছে দিস ক্যান অ্যাগ্রাভেট এনকেফালোপ্যাথি। তাহলে এটা জানা লাগবে যে টিপস কি করে হেপাটিক এনকেফালোপ্যাথিকে অ্যাগ্রাভেট করতে পারে। অ্যাসাইটিস একটা ইম্পর্টেন্ট মেকানিজম ছিল হচ্ছে সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিটেনশন। তাহলে যেসব ড্রাগ সোডিয়াম কন্টেন্ট বেশি বা যেসব ড্রাগ সোডিয়াম রিটেনশন করে সেই ড্রাগগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে এই ড্রাগগুলোর নাম মুখস্থ করতে হবে, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। দেন হচ্ছে হেপাটোরিনাল সিনড্রোম। অ্যাসাইটিস এর ক্ষেত্রে আমরা কি হচ্ছে অ্যাসাইটিস ফ্লুইড গুলো ছিল আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, এটা কি হয় থার্ড স্পেস চলে যায়। ফলে কি হয় আমাদের যে ইফেক্টিভ সার্কুলেটিং ভলম, এই ভলমটা কমে যায়। ফলে রেনাল সার্কুলেশন এবং রেনাল পারফিউশন কমে যাবে। এর ফলে রেনাল ফাংশনটা হ্যাম্পার হবে। এটাকে বলা হচ্ছে হেপাটোরেনাল সিনড্রোম। হেপাটোরেনাল সিনড্রোমকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে টাইপ 1 হেপাটোরেনাল সিনড্রোম, যেটাকে এখন বলা হয় হেপাটোরেনাল সিনড্রোম একেআই। আর একটা হচ্ছে টাইপ 2 হেপাটোরেনাল সিনড্রোম, যেটাকে বলা হয় হেপাটোরেনাল সিনড্রোম নন একেআই। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া অফ হেপাটোরেনাল সিনড্রোম একেআই এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে এখানে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে হেপাটিক কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে রেনাল বা একেআই কম্পোনেন্ট থাকবে। আর থার্ড হচ্ছে আদার্স কজ অফ রেনাল ফেলার এক্সক্লুড করতে হবে। তাহলে হেপাটিকের মধ্যে কি থাকতে পারে পেশেন্টের সিরোসিস থাকতে পারে, অ্যাকিউট লিভার ফেলার থাকতে পারে, অথবা অ্যাকিউট অর ক্রনিক লিভার ফেলার থাকতে পারে। নেক্সট কি বললাম রেনাল কম্পোনেন্টের মধ্যে একেআই থাকবে। তাহলে একেআই যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া আছে সেটা থাকবে কি থাকতে পারে ইনক্রিজ ইন সিরাম ক্রিয়েটিনিন within 48 hours or more than or equal 50% from baseline, অথবা urinary output less than or equal 0.5 ml per kg per hour for 6 hours or more। তাহলে একটি হেপাটিক কম্পোনেন্ট আছে, একটা রিনাল কম্পোনেন্ট আছে একেআই। আদার্স কজ করতে হবে কি একটা আছে পেশেন্টের কোনো শক থাকা যাবে না, নো কারেন্ট অর ডিসেন্টিং নেফ্রোসিস গ্যাস, আর সিকেডি কোনো ফিচার থাকা যাবে না। সিকেডি বা প্যানক্যামাল কিডনি ডিজের কোনো ফিচার থাকা যাবে না। প্যানক্যামাল কিডনি ডিজে কি ফিচার থাকতে পারে অ্যাবসেন্স অফ প্রোটিনুরিয়া, মানে কোনো প্রোটিনুরিয়া থাকা যাবে না, কোনো মাইক্রোহিমাচুরিয়া থাকা যাবে না, আর হচ্ছে রেনাল আর্ট সাউন্ড নর্মাল ফাইনিস থাকতে হবে। এই সবগুলো ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমি তাকে বলবো হেপাটোরেনাল সিনড্রোম একেআই। ম্যানেজমেন্ট কি এক্ষেত্রে যেহেতু এসআইটিস এর পার্সপেক্টিভে পেশেন্টের একে ডেভেলপ করতে তাহলে এখানে একটা আইভি অ্যালবুমিনেশন করতে হবে, আর স্প্ল্যানিক ভ্যাসোডাইলেশন প্রিভেন্ট করার জন্য টার লিপ্রেশন ইউজ করতে হবে। তাহলে এর ট্রিটমেন্ট অফ চয়েস আছে আইভি অ্যালবুমিন ইনফিউশন উইথ টার লিপ্রেসিন। দেন একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। এটা আগে বেশ কয়েকবার সিঙ্গেল স্টেপে আসছে। তাহলে এটা হচ্ছে মোস্ট কমন ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন পেশেন্টস উইথ সিরোসিস। কেন হয় ডিউ টু ট্রান্সলোকেশন অফ ব্যাকটেরিয়া ফ্রম ইন্টেস্টাইন ইনটু অ্যাসাইটিস। তাহলে এই ধরনের পেশেন্টগুলো কি নিবেদন করে যেহেতু পেশেন্ট একটা ইনফেকশন আছে পেশেন্টের ফিভার থাকতে পারে, পেশেন্টের পেশেন্টসের কারণে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকতে পারে, কিছু পেশেন্ট এনকেফালোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর ব্যাকগ্রাউন্ড ডায়াগনোসিস কি থাকবে পেশেন্টের সিরোসিস এবং অ্যাসাইটিস থাকবে। তাহলে একটা সিআরডি পেশেন্ট বা সিরোসিস পেশেন্ট বা অ্যাসাইটিস আছে, এই পেশেন্ট যদি সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে প্রেজেন্ট করে, ফিভার নিয়ে প্রেজেন্ট করে, সাথে হেপাটিক এনকেফালোপ্যাথি থাকতে পারে, তাহলে ডায়াগনোস হবে কি স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আমাদের এক্ষেত্রে ইনজেকশন কি করবো এক্ষেত্রে আমাদের ডায়াগনস্টিক প্যারাসিম্পথিস বা অ্যাসিডিক ফ্লুইড এক্সপ্রেশন করতে হবে। অ্যাপিয়ারেন্সটা কেমন থাকবে ফ্লুইডটা থাকবে ক্লাউডি ফ্লুইড, আর নিউট্রোফিল কাউন্ট করলে আমরা দেখবো মোর দেন 250 বেশি থাকতে পারে। মোস্ট লাইকলি অর্গানিজম কি ইউজুয়ালি ইকোলাই দিয়ে স্পন্টানিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। তাহলে এর আগে এটা পরীক্ষায় আছে। তাহলে মোস্ট কমন অর্গানিজম কোনটা ইকোলাই। যদি কালচার করে দেখা যায় যে মাল্টিপল অর্গানিজমস আছে তাহলে সেটা ইন্ডিকেট করে কি কোন একটা পারফোরেশনের কারণে
ইনফেকশনটা হয়েছে। ইউজুয়ালি স্পন্টাস ব্যাকটেরিয়াল পেরিটোনিটিসের ক্ষেত্রে সিঙ্গেল অর্গানিজম থাকবে। ট্রিটমেন্ট অফ সয়েস কি? ইকোলাই যেহেতু একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, তাহলে আমাদের গ্রাম নেগেটিভ কাভারেজ দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক চয়েস করতে হবে। আমরা থার্ড জেনারেশন সেফোলোস্পোরিন, সেফট্রাক্সন বা সেফোট্রাক্সেট অথবা পাইপেরাসিলিন ট্যাজোব্যাক্টিন কম্বিনেশন ইউজ করতে পারি। প্রোফাইল্যাক্সিসের জন্য আমরা কি ইউজ করতে পারি? প্রোফ্যাক্সের জন্য কুইনোলন, যেমন নরফ্লোক্সাসিন বা সিপ্রোফ্লোক্সাসিন অথবা কোট্রিমোক্সাল ইউজ করতে পারি। যদি কোনো পেশেন্টের অ্যাসাইটিক প্রোটিন লেস দেন 15 গ্রাম গ্রাম পার লিটার থাকে, তাহলে সেক্ষেত্রে প্রাইমারি অ্যান্টিবায়োটিক প্রোফিলাক্সিস ইউজ করতে পারি। প্রাইমারি প্রোফিলাক্সিস কাদের ক্ষেত্রে ইউজ করবো? যাদের এখনো কোনো পেরিটোনিটিস হয় নাই কিন্তু অ্যাসিডিক প্রোটিন লেস দ্যান 15 গ্রাম পার লিটার, তাদের ক্ষেত্রে আমরা প্রাইমারি প্রোফিলাক্সিস দেবো। আর সেকেন্ডারি প্রোফিলাক্সিস কাদের ক্ষেত্রে দেবো? তাদের অলরেডি একটা ইভেন্ট হয়ে গেছে। কি কি ইউজ করতে পারে? নরফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন অথবা কোট্রিমোক্সাল। এরপর নেক্সট টপিক হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি। তাহলে আমরা এর আগে যদি পড়ছিলাম লিভার ফেলারের পেশেন্টদের ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি গ্রেডিং করছিলাম চারটা। তাহলে এই ধরনের পেশেন্ট কি প্রেজেন্ট করে? inability to concentrate, delirium, disorientation, drowsiness, cyanosis অথবা coma। পেশেন্টে যদি আমরা এক্সামিনেশন করি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাওয়া যাবে হচ্ছে ল্যাপিং ট্রেমর বা অ্যাস্টেরিক্সিস। এটা অনেক সময় ভাইভাতে জিজ্ঞেস করা অথবা পরীক্ষা আসতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট সাইন অফ হেপাটিক এনকেফালোপ্যাথি, তাহলে এটা কি? ল্যাপিং ট্রেমর। এছাড়া আমরা কনস্ট্রাকশনাল অ্যাপ্লেক্সা পেতে পারি, হাইপার ডিপ্লেক্সা পাওয়া যেতে পারে, এমনকি পেশেন্টের বাইলেটারাল এক্সটেন্সর প্ল্যান্টার পাওয়া যেতে পারে। ইনফ্যাক্ট পেশেন্টের ইউজুয়ালি কোনো ফোকাল নিউরোলজিক্যাল ডেফিসিট থাকে না। যদি পেশেন্টের কোনো ফোকাল নিউরোলজিক্যাল সাইন আমরা পাই, তাহলে আমরা আদার্স কোনো কাজ চিন্তা করবো। এ যদি পেশেন্টের পেট্রো হেপাটিকাস থাকতে পারে, কোনো পেশেন্ট যদি ক্রনিক হেপাটিক এনকেফালোপ্যাথি থাকে, তাহলে সেক্ষেত্রে সেরেবেলার ডিসফাংশন থাকতে পারে, পার্কিনসনের সিনড্রোম থাকতে পারে, স্প্যাস্টিক প্যারাপ্লেজিয়া বা ডিমেনশিয়া থাকতে পারে। তাহলে পরীক্ষায় অনেক সময় এমসিকিউ আসতে পারে যে ক্রনিক হেপাটিক এনকেফালোপ্যাথির ফিচার কি? তাহলে সেক্ষেত্রে এই চারটা অ্যান্সার হবে। হেপাটিক এনকেফালোপ্যাথির মেইন প্যাথোলজি কি? নর্মালি আমাদের লিভার কি করে? গাট ড্রাইভ যে নিউরোটক্সিন আছে, মেইনলি হচ্ছে যে অ্যামোনিয়া বা অ্যামোনিয়া রিলেটেড যে নাইট্রোজাস সাবস্টেন্স গুলো আছে, এগুলো ডিটক্সিফিকেশন করে লিভার। কোনো কারণে যদি লিভার ফেল হয়, তাহলে এই নিউরোটক্সিন গুলো কি করবে? ডিটক্সিফিকেশন করতে পারবে না। এই নিউরোটক্সিন গুলো তখন সিস্টেমিক সার্কুলেশনে যাবে এবং এনকেফালোপ্যাথি করবে। তাহলে কোন কোন সাবস্টেন্স এনকেফালোপ্যাথির জন্য রেসপন্সিবল? মেইনলি কি বলছে? নাইট্রোজেনাস সাবস্টেন্স প্রডিউসড ইন দ্য গাট। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া। তাহলে এটা সিঙ্গেল বেস হিসেবে আসতে পারে অথবা এমসিকিউ হিসেবে আদার অপশনগুলো আসতে পারে। তাহলে আর কি কি আছে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, আর একটা আছে অক্টোপামাইন, আর একটা মার্কেপ্টার। তাহলে এটা সিঙ্গেল হিসেবে আসলে মোস্ট ইম্পর্টেন্ট হবে অ্যামোনিয়া। আর যদি এমসিকিউ হিসেবে আসে তাহলে এই ছয়টা, যেটা থাকবে সেটা ট্রু অ্যান্সার। হেপাটিক এনকেফালোপ্যাথি ইউজুয়ালি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি। পেশেন্টগুলোর ক্ষেত্রে অ্যামোনিয়া বেশি থাকতে পারে, আর কোনো ক্ষেত্রে নর্মালও থাকতে পারে। সো অ্যামোনিয়া ডায়াগনোসিসে তেমন কোনো সিগনিফিকেন্ট হেল্প করে না। যদি কোনো পেশেন্টের ডায়াগনোসিস কনফিউশন থাকে, সেক্ষেত্রে আপনার ইজি করতে পারি। এক্ষেত্রে ফাইন্ডিংস কি করা যাবে? ডিফিউজ গোয়িং অফ নর্মাল আলফা ওয়েভস অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ডেল্টা ওয়েভস। হেপাটিক এনকেফালোপ্যাথির ক্ষেত্রে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলো হেপাটিক এনকেফালোপ্যাথিতে প্রিসিপিটেট করতে পারে। এনকেফালোপ্যাথি পেশেন্টগুলো আমরা বললাম কি পেশেন্টগুলো একটু ড্রজি থাকে, দেন হচ্ছে অল্টার স্লিপ প্যাটার্ন থাকতে পারে। এই ধরনের পেশেন্টগুলো যদি সিডেটিভ বা অ্যান্টি ডিপ্রেশন দেওয়া হয়, তাহলে এনকেফালোপ্যাথি আরো বেশি অ্যাগ্রাভেট করবে। পেশেন্টের যদি পোর্টোসিস্টেমিক শান্টিং করা হয়, তাহলে কি হবে? পেশেন্টের পোর্টাল সার্কুলেশন থেকে অ্যামোনিয়া বা টক্সিন গুলো সরাসরি সিস্টেমিক সার্কুলেশন চলে যাবে। সো পোর্টোসিস্টেমিক শান্টিং এর ক্ষেত্রে এনকেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করবে। পেশেন্ট যদি ডিহাইড্রেশন থাকে বা ইনফেকশন থাকে, ডিহাইড্রেশন থাকে বা কনস্টিপেশন থাকে, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় কি নাইট্রোজেন সাবস্টেন্স গুলো বেশি বেশি অ্যাবজর্পশন হয় এবং এনকেফালোপ্যাথি অ্যাগ্রাভেট করে। ইনফেকশন থাকলে অ্যাগ্রাভেট করতে পারে। এর বাইরে যেটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, তাদের ক্ষেত্রে হেপাটিক এনকেফালোপ্যাথি রিস্ক বেশি থাকে। একটা আছে হাইপোনেট্রেমিয়া, একটা আছে হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়ার ক্ষেত্রে কি হয়? বাউল মুভমেন্টটা কম হয়,
এবং নাইট্রোজেন সাবস্টেন্স গুলো আছে সেগুলো বেশি বেশি অ্যাবজর্পশন। কনস্টিটিউশন ক্ষেত্রে সেম মেকানিজম। কোনো পেশেন্টের যদি কনস্টিটিউশন থাকে, বাউল মুভমেন্ট কম থাকে, তাহলে নাইট্রোজেন সাবস্টেন্স গুলো এক্সক্রিশন কম হবে, অ্যাবজর্পশন বেশি হবে। প্রোটিন লোডের সিগনিফিকেন্স, কোনো পেশেন্টের যদি জিআইটি ব্লিডিং হয় বা ইনকেস প্রোটিন লোড থাকে, তাহলে প্রোটিন থেকে কি আসবে? প্রোটিন থেকে আসবে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামোনিয়া প্রোডাকশন বেশি হবে। তাহলে কোনো পেশেন্ট যদি জিআইটি ব্লিডিং হয়, তাহলে সেখানে কি হবে? হিমোলাইসিস হবে। হিমোলাইসিসের ফলে হিট অ্যান্ড গ্লোবিন ফর্মেশন হবে। এই গ্লোবিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড কি তৈরি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে কোনো পেশেন্ট জিআই ব্লিডিং হয়, তাহলে সেক্ষেত্রে হেপাটিক এনকেফেলোপ্যাথিটা অ্যাগ্রাভেট করতে পারে। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে ফার্স্ট কি করতে হবে? যে রিস্ক ফ্যাক্টরগুলো আছে, রিস্ক ফ্যাক্টর যদি কোনো থাকে সেগুলো কারেকশন করতে হবে। এরপর আমাদের কি হবে? ট্রিটমেন্ট অফ চয়েস কি? ল্যাকটুলোজ। ল্যাকটুলোজটা কি? এটা একটা নন অ্যাবসর্বেবল অসমোটিক ল্যাক্সেটিভস। ল্যাকটুলোজ ব্যবহার করলে কি কি সুবিধা? এটা হচ্ছে যেহেতু একটা অসমোটিক ল্যাক্সেটিভস, সেটা কি হবে? বাউলের মুভমেন্ট বাড়াবে। এর ফলে কি হবে? অ্যামোনিয়া গুলো বেশি বেশি এক্সক্রিশন হবে। সেকেন্ড কি করে? এটা অ্যাসিডে কনভার্সন হয় এবং পিএইচটা কমায় গাটের। গাটের পিএইচ যদি কমায়, তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন আয়ন বাড়বে। এই হাইড্রোজেন আয়নটা কি করে? অ্যামোনিয়ার সাথে বাইন্ড করে, বাইন্ড করে অ্যামোনিয়াম ফর্মেশন করে। NH4 প্লাস অ্যামোনিয়াম আয়ন। NH4 প্লাস অ্যামোনিয়াম আয়নটা গাট থেকে ইউজুয়ালি অ্যাবজর্পশন হয় না। এর ফলে কি হবে? অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা কম হবে এবং অ্যামোনিয়াটা বেশি বেশি গাট থেকে এক্সক্রিশন হয়ে যাবে। তাহলে এটা কি করে? কোলোনিক অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা কমায়। তাহলে একটা হচ্ছে বায়ুর পাস বাড়াইলো, আরেকটা হচ্ছে অ্যামোনিয়া অ্যাবজর্পশনটা কমাইলো। সেকেন্ড আমরা ইউজ করতে পারি রিফ্যাক্সিলিন। এটা হচ্ছে একটা নন অ্যাবসর্বেবল অ্যান্টিবায়োটিক। এটা কাজ কিভাবে করে? এটা হচ্ছে ব্যাকটেরিয়াল কন্টেন্ট কমায়, এর ফলে অ্যামোনিয়া প্রোডাকশনটা কম হবে। আর যদি কোনো পেশেন্টের ক্রনিক বা রিফ্র্যাক্টরি এনকেফেলোপ্যাথি থাকে, মেডিকেল ট্রিটমেন্ট রেসপন্স না করে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট হবে লিভার ট্রান্সপ্লান্টেশন। এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, প্রিভিয়াসলি চিন্তা করা হতো কোনো পেশেন্টকে প্রোটিন রেস্ট্রিকশন করলে হয়তো সেটা হেপাটিক এনকেফেলোপ্যাথির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করতে পারে। তবে এখন দেখা যাচ্ছে প্রোটিন রেস্ট্রিকশনে তেমন কোনো রোল নাই। সো ডায়েটারি প্রোটিন রেস্ট্রিকশন এখন আর রিকমেন্ডেশন করা হয় না। এরপর আছে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ হেপাটিক এনকেফেলোপ্যাথি। তাহলে কোনো একটা পেশেন্ট যেমন ডিসঅরিয়েন্টেশন প্রেজেন্ট করে, তাহলে আমরা কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করতে পারি? একটা হচ্ছে কোনো পেশেন্ট যদি অ্যালকোহল বা ড্রাগ ইন্টারসেপশন থাকে। অ্যালকোহল খেলে কি হয়? পেশেন্টের যে কোনো সময় সাবডাউলেক্সুয়াল হেমাটোহাইজিস থাকে। যেসব পেশেন্ট ক্রনিক অ্যালকোহলিক থাকে তাদের ক্ষেত্রে থায়ামিন ডেফিসিয়েন্সি থাকে। থায়ামিন বা বিয়ন ডেফিসিয়েন্সি থাকলে কি হবে? ভার্নিক্স এনকেফেলোপ্যাথি হবে। আবার কোনো পেশেন্ট যদি সাডেনলি ড্রাগ অ্যালকোহল উইথড্রল করে, তাহলে সেক্ষেত্রেও পেশেন্ট ডিসঅরিয়েন্টেড হতে পারে, কি বলে? ডেলিরিয়া রিমেন্স। এর বাইরে হাইপোগ্লাইসেমিয়া, প্রাইমারি কোনো সাইকেডিক ডিসঅর্ডার বা নিউরোলজিক্যাল উইলসন ডিজিজ বা পোস্ট স্টেট, তাহলে এই কন্ডিশনগুলো ডিপ্রেশনকে কনসিডার করতে হবে। কজ অফ সিরোসিস, সেটা গ্রস্ত পেইন্স কি করে আসতে পারে। এরপর হচ্ছে সিরোসিস। সিরোসিসটা কি জিনিস? সেটা হচ্ছে ডিফিউজ হেপাটিক ফাইব্রোসিস অ্যান্ড নোডিউল ফর্মেশন। Cirrhosis is the most common cause of portal hypertension. আর পরীক্ষা বিষয়ে কোশ্চেন আসে যে পোর্টাল হাইপারটেনশনের মোস্ট কমন কজ কি? অ্যান্সার হবে কি? সিরোসিস। সিরোসিসের প্যাথোফিজিওলজি যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্টে কোনো যদি একটা লিভার ইনজুরি হয়, এটা হতে পারে অ্যালকোহল দিয়ে, হতে পারে কোনো একটা ভাইরাল হেপাটাইটিস দিয়ে, বা কোনো একটা ড্রাগস দিয়ে। ইনজুরি হলে কি হবে? কাফার সেল এবং হেপাটোসাইট বিভিন্ন সাইটোকাইন প্রডিউস করে। এই সাইটোকাইনগুলো কি করে? স্প্লেট সেলকে অ্যাক্টিভেট করে। স্প্লেট সেলটা অ্যাক্টিভেট হওয়ার পর কি হয়? এটা একটা মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে ট্রান্সফর্ম হয়। মায়োফাইব্রোব্লাস্ট লাইক সেলে ট্রান্সফর্ম হওয়ার পরে এটা কি করে? হেপাটোসাইট ড্যামেজ করে এন্ড টিস্যু ফাইব্রোসিস করে। নর্মাল লিভার আর্টেরিয়ালকে ডিস্ট্রাকশন করে এবং হেপাটিক যে ভাস্কুলার আছে সেটাকে ডিসরাপশন করে। এর ফলে কি হয়? পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে এবং পোর্টাল সিস্টেমে শান্ট ডেভেলপ করে। তাহলে এখানে মেইন প্যাথোফিজিওলজি হচ্ছে কি? অ্যাক্টিভেশন অফ স্টিলেট সেলস।
পরীক্ষা আসতে পারে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট রেসপন্সিবল ফর ডেভেলপমেন্ট অফ সিরোসিস। তাহলে কি হবে? অ্যাক্টিভেশন অফ স্প্লিট সেল। স্প্লিট সেল আছে নাম কি? ইটোসেলস বা আইটোসেলস, যেটা বলে ইটোসেলস। আমি এর আগে ফার্স্ট ক্লাসে পড়ছিলাম যে স্প্লিট সেল হেপাটিক ফাইব্রোসিস করে, আর একটা হচ্ছে এন্ডোথেলিন 1 জিনিসের মাধ্যমে পোর্টাল হাইপারটেনশন করে। ক্লিনিক্যাল ফিচার কি পাওয়া যায় এগুলোতে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। তাহলে আমরা বললাম কি, যদি অ্যালকোহলিক লিভার ডিজিজ থাকে বা এনএফএলডি থাকে অথবা হিমোকন্ডিস থাকে, সেক্ষেত্রে হেপাটোমেগালি পাওয়া যেতে পারে। আদার্স কেসের ক্ষেত্রে লিভারটা থাকবে স্মল এবং নন পালপেবল। এর বাইরে জন্ডিস থাকতে পারে, এসআইটিস থাকতে পারে, স্পাইরাটিনোজেকশন থাকতে পারে। মেল পেশেন্ট হলে সেক্ষেত্রে পেশেন্টের টেস্টিকুলার অ্যাট্রফি থাকবে, গাইনোকোমিয়া থাকতে পারে। তারপর হচ্ছে লস অফ হেয়ার ডিস্ট্রিবিউশন থাকতে পারে। ফিমেল পেশেন্টের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি থাকতে পারে এবং ব্রেস্ট অ্যাট্রফি থাকতে পারে। এরপর যদি পেশেন্টের পোর্টাল হাইপারটেনশন থাকে, সেক্ষেত্রে আমরা কি পাবো? স্প্লেনোমেগালি পাবো, কোলেটারাল ভিসেল পাবো এবং ভ্যারিসেল ব্লিডিং থাকতে পারে। পেশেন্টের কমপ্লিকেশন হিসেবে হেপাটিক এনকেফালোপ্যাথি প্রেজেন্ট করতে পারে। যদি কোনো পেশেন্ট অ্যালকোহলিক হয়, সেক্ষেত্রে পেশেন্টের ডোপেট্রিন্স কন্ট্রাস্টে থাকতে পারে। ক্লিনিক্যাল ফিচারগুলো একটু রিডিং করে নেবেন। এখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে স্পাইডার টেলেনজেকটিসিয়া বা স্পাইডার নেভি। কোনো পেশেন্টে যদি মাল্টিপল স্পাইডার টেলেনজেকটিসিয়া থাকে, তাহলে দিস ইজ অ্যান স্ট্রং ইন্ডিকেটর অফ লিভার ডিজিজ। তাহলে এটা পরীক্ষায় আসতে পারে অথবা ক্লিনিক্যালি সার্জনসের ভাইবাতে জিজ্ঞাসা করতে পারে। ক্লিনিক্যাল আমরা যদি স্পাইডার নেভি বা স্পাইডার টেলেনজেকটিসিয়া পাই, তাহলে এটা লিভার ডিজিজকে ইন্ডিকেট করে। তবে অনেক সময় ইয়ং হেলদি পেশেন্ট এবং প্রেগনেন্সির ক্ষেত্রে এই স্পাইডার টেলেনজেকটিসিয়াটা পাওয়া যেতে পারে। তবে সেক্ষেত্রে ইউজুয়ালি 1 থেকে 2টা পাওয়া যায়। যদি কোনো পেশেন্টে মোর দ্যান 3 স্পাইডার টেলেনজেকটিসিয়া থাকে, তাহলে এটা সিগনিফিকেন্ট। এটা একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে দিস ইজ এটা হচ্ছে প্রেশার দিলে এটা হচ্ছে যে এটা গ্ল্যান্স হয়ে যায়। যদি কোনো গ্লাস স্লাইড দিয়ে এটাকে প্রেশার করা যায়, তাহলে এটা ডিসঅ্যাপিয়ার করবে। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে নর্মালি সিরোসিস পেশেন্টের কোনো ক্লাবিং পাওয়া যায় না। তবে যদি কমপ্লিকেশন হিসেবে হেপাটোপালমোনারি সিনড্রোম ডেভেলপ করে, সেক্ষেত্রে ক্রনিক হাইপোক্সিয়া থাকে পেশেন্টটা এবং সেক্ষেত্রে ক্লাবিং ডেভেলপ করে। তাহলে সিরোসিস পেশেন্টে যদি আমরা ক্লাবিং পাই, তাহলে এটা ইন্ডিকেট করে কি পেশেন্টের হেপাটোপালমোনারি সিনড্রোম ডেভেলপ করেছে। ম্যানেজমেন্টের ভিতরে তেমন কিছু নাই। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে কোনো পেশেন্ট যদি আমরা সিরোসিস পাই, তাহলে আমাদের নেক্সট স্টেপ হবে কি এন্ডোস্কোপি করা। কি জন্য? তো ইসকি ফর ইসোফেজাল ভ্যারিসেস। তাহলে সিরোসিসটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন হচ্ছে ইসোফেজাল ভ্যারিসেস ডেভেলপ করতে পারে। তো আমাদেরকে এন্ডোস্কোপি করে দেখতে হবে কোনো ভ্যারিসেস আছে কিনা। প্রগনোসিসের ক্ষেত্রে ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বা পোর প্রগনোস্টিক ফিচার কি কি আছে, এটা একটু মুখস্থ করা লাগবে। এটা পরীক্ষা বিষয়ে এমসিকিউ হিসেবে আসতে পারে। তাহলে কি কি আছে? ক্লিনিক্যালি আমরা কি পেতে পারি? জন্ডিস থাকতে পারে, অ্যাসাইটিস থাকতে পারে, পেশেন্টের ভ্যারিসেল ব্লিডিং বা এনকেফালোপ্যাথি থাকতে পারে। আর যদি আমরা ইনভেস্টিগেট করি, তাহলে কি পাবো? ইনক্রিজ বিলিরুবিন, প্রোলং প্রথমিটাইম এবং লো অ্যালবুমিন। আর কি পাওয়া যেতে পারে? রেনাল ডিসফাংশন পাওয়া যেতে পারে, হাইপোনাট্রিমিয়া পেতে পারি। তাহলে এইগুলো থাকলে ইন্ডিকেট করে পেশেন্টের প্রগনোসিসটা খারাপ। সিরোসিস পেশেন্টের দুইটা স্কোরিং সিস্টেম ব্যবহার করা হয়। একটা হচ্ছে মেড সোডিয়াম স্কোরিং আর একটা হচ্ছে চাইল্ড বা ক্লাসিফিকেশন। তাহলে এই প্রগনোসিস স্কোরিং গ্লাস স্কোরিং কি কি দেখায়, এটা পরীক্ষায় অনেক সময় আসে। তাহলে চাইল্ড বা ক্লাসিফিকেশন কি কি দেখি? ক্লিনিক্যাল দেখেছে অ্যাসিডিটিস আর ইনকেফালোপ্যাথি আছে কিনা, আর ইনভেস্টিগেশন দেখি বিলিরুবিন, অ্যালবুমিন আর প্রথমিটাইম। এরপর হচ্ছে ফিচার্স অফ ক্রনিক লিভার ফেলার। তাহলে আমরা আগের ক্লাসে পড়ছিলাম অ্যাকিউট লিভার ফেলারের ফিচার, আজকের বক্সটা আছে ক্রনিক লিভার ফেলার ফিচার। এটা অনেক সময় পরীক্ষায় ক্রনিক লিভার ফেলার বা ডিকম্পেনসেটেড সিএলডির ফিচার হিসেবে পরীক্ষা আসতে পারে। তাহলে ফিচারে আমরা ক্লিনিক্যালি কি কি পেতে পারি? ক্লিনিক্যালি পেতে পারি এক নম্বরে জন্ডিস পেতে পারি, ভ্যারিসেল ব্লিডিং পেতে পারি, হেপাটিক এনকেফালোপ্যাথি পেতে পারি। আর পেতে পারি কি অ্যাসাইটিস এবং অ্যাসাইটিসের কমপ্লিকেশন হিসাবে হেপাটোরেনাল ফেইলার বা স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। আর ইনভেস্টিগেশন করলে কি পাবো? লো অ্যালবুমিন পাবো আর প্রথমবিন টাইম পাবো। পোর্টাল হাইপারটেনশন, তাহলে আমরা বললাম কি পোর্টাল হাইপারটেনশন মোস্ট কমন কজ হচ্ছে সিরোসিস। আর চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্স মানে ছোট বাচ্চাদের অল্প বয়সের পেশেন্ট যদি পোর্টাল হাইপারটেনশন থাকে, তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে হেপাটিক পোর্টাল ভেন অবস্ট্রাকশন।
হেপাটিক ভেনাস প্রেশার গ্রেডিয়েন্ট এটা ইউজুয়ালি মেজার করা হয় না। তো কোনো পেশেন্টের যদি মোর দেন 10 মিলিমিটার মার্কারি প্রেশার থাকে এটা ইন্ডিকেট করে সিগনিফিকেন্ট পোর্টাল হাইপারটেনশন, আর মোর দেন 12 মিলিমিটার মার্কারি থাকলে দিস ইনক্রিজেস রিস্ক অফ ভেসেল ব্লিডিং। তো পোর্টাল হাইপারটেনশন ইউজুয়ালি আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে থাকি। ক্লাসিফিকেশনের মধ্যে এটা অনেক সময় এমসিকিউ বা সিঙ্গেল হিসেবে আসতে পারে। এখানে সাইট দেখে দেখে সেই অনুযায়ী স্টেটমেন্টগুলো করতে হবে। লেখা হতে থ্রি হেপাটিক, থ্রি সাইনোসোডাল, মানে এটা লিভারের আগে। লিভারের আগে কি কারণে পোর্টাল প্রেশার হতে পারে? একটা হচ্ছে যদি কোনো পোর্টাল ভেদ থ্রোম্বোসিস হয়ে থাকে। এরপর আছে ইন্টারহেপাটিক থ্রি সাইনোসোডাল। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ড্রাগস কজ এবং হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ড্রাগস এর মধ্যে কোনটা কোনটা ফাইব্রোসিস করতে পারে? একটা হচ্ছে অ্যামোডারো আর একটা হচ্ছে মিথোট্রিক্সের। এরপর একটা ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টারহেপাটিক পোস্ট সাইনোসোডাল, বিভিন্ন অপোলিসের ডিজিজ। আর পোস্ট হেপাটিক পোস্ট সাইনোসোডাল মানে লিভারের বাইরে। এটা কি হতে হয়? বার্ড ক্যারি সিন্ড্রোমের কারণে পোর্টাল ইনফেকশন ডেভেলপ করতে পারে। পোর্টাল ইনফেকশনের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা কি কি পেতে পারি? কোলাটারাল সরি স্প্লেনোমেগালি পেতে পারি। তাহলে পোর্টাল ইনফেকশনের কার্ডিনাল ফাইন্ডিংস হচ্ছে কি? স্প্লেনোমেগালি। পরীক্ষায় অনেক সময় সিঙ্গেল স্টেপ আসতে পারে। কোনো পেশেন্টের যদি ক্লিনিক্যালি এবং আল্ট্রাসাউন্ড স্প্লেনোমেগালি না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে পোর্টাল ইনফেকশন কনসিডার করা যাবে না। মানে পোর্টাল ইনফেকশন বলতে হলে পেশেন্টের ক্লিনিক্যালি অথবা আল্ট্রাসাউন্ডে স্প্লেনোমেগালি থাকতে হবে। পোর্টাল ইনফেকশনের একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিংস হচ্ছে কোলেটাল ভেসেল ফর্মেশন। ইউজুয়ালি কোথায় হয়? ইসোফেগাসে এবং স্টোমাকে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং। তাহলে ইসোফেজিয়াল এবং গ্যাস্ট্রিক যে ভ্যারিসিস আছে এগুলোতে অনেক রাপচারে ব্লিডিং হতে পারে। তাহলে পোর্টাল ইনফেকশনের কার্ডিয়াল ফাইন্ডিংস হচ্ছে স্প্লেনোমেগালি, আর মোস্ট ইম্পর্টেন্ট কনসিকুয়েন্স হচ্ছে ভ্যারিসিয়াল ব্লিডিং। ইনভেস্টিগেশন, আমরা বললাম পোর্টাল ইনফেকশন আমরা ডায়াগনোস করি ইউজুয়ালি ক্লিনিক্যালি। আর ইনভেস্টিগেশন কি করব? এন্ডোস্কোপি করব টু ডিটারমাইন প্রেজেন্স অফ এনি গ্যাস্ট্রিক ভ্যারিসিস। ম্যানেজমেন্টের ভিতরে একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন অফ ভেরিসিয়াল ব্লিডিং, মানে যাদের এখনো কোনো ব্লিডিং হয়নি তাদের ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট ভেরিসিয়াল ব্লিডিং। এর জন্য কোনো পেশেন্টের ভেরিসিয়াল ব্লিডিং না থাকে, শুধুমাত্র এন্ডোস্কোপিতে আমরা ভেরিসিস পেয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন হবে নন সিলেক্টিভ বিটা ব্লকার। কোনটা ইউজ করা যেতে পারে? প্রোপানানল, ন্যাডোলল অর কার্ভেডিলল। যদি কোনো পেশেন্টের বিটা ব্লকের কন্ট্রাইন্ডিকেশন থাকে বা বিটা ব্লকের টলারেট করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা আদার্স অপশন হচ্ছে প্রোফাইল্যাকটিক ব্যান্ডিং। কোনো পেশেন্ট যদি অ্যাকিউট ভেরিসিয়াল ব্লিডিং এ প্রেজেন্ট করে তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ট্রিটমেন্ট অপশন হচ্ছে ইন্টারভেনাস ফ্লুইড দিতে হবে এবং হোয়াইট বোর্ড আইভি চ্যানেল ওপেন করতে হবে। কোনো পেশেন্টের যদি সিরোসিস এবং ডিয়াবিলিটি থাকে তাহলে তাদের ক্ষেত্রে অবশ্যই প্রোফাইল্যাকটিক ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক আইভি সেফালোস্পোরিন বা পাইপেরাসিন ট্যাবলেট নিতে হবে। এটা ইম্পর্টেন্স কি? ট্রিটমেন্ট উইথ অ্যান্টিবায়োটিক্স মে ইমপ্রুভ সার্ভাইভাল। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসে যা ভ্যারিসিয়াল ব্লিডিং এর ক্ষেত্রে কোন ট্রিটমেন্টটা করলে পেশেন্টের সার্ভাইভাল ইমপ্রুভ করতে পারে? তাহলে অ্যান্সার হবে কি? ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। অ্যাক্টিভ ব্লিডিং কন্ট্রোল করার জন্য আমরা কি কি মেজার নিতে পারি? মেডিকেল ট্রিটমেন্ট মধ্যে আছে ভ্যাসাইটিভ মেডিকেশন যেমন টার্বিপ্রেসিন। এছাড়া এন্ডোস্কোপিক থেরাপি ব্যান্ডিং করতে পারি, বেলুন ট্যাম্পন ইউজ করতে পারি, আর টিপস প্রসিডিউর করতে পারি। পোর্টাল ভেনাস প্রেশার কমানোর জন্য আমাদের ফার্স্ট টাইম মেডিকেশন কি? টার্লিপ্রেসিন। এটা হচ্ছে একটা সিনথেটিক ভ্যাসোপ্রেসিন অ্যানালগ। কন্ট্রাইন্ডিকেশন কি? যদি পেশেন্টের সিভিয়ার ইসকেমিক হার্ট ডিজিজ বা ফিজিক্যাল ভাস্কুলার ডিজিজ থাকে তাহলে এটা ইউজ করা যাবে না। যদি কোনো পেশেন্ট টার্লিপ্রেসিন অ্যাভেলেবল না থাকে বা টার্লিপ্রেসিন দেওয়া না যায় সেক্ষেত্রে অল্টারনেটিভ অক্টিউটাইড আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে ভ্যারিসিয়াল লাইগেশন বা ভ্যারিসিয়াল ব্যান্ডিং। মানে ভেসেল ব্লিডিং কন্ট্রোলের ক্ষেত্রে সব থেকে বেশি ইফেক্টিভ এবং মোস্ট ওয়াইডলি ইউজ করা হয়েছে ভেসেল ব্যান্ড লাইগেশন। ভেসেল ব্যান্ড লাইগেশনটা ইউজুয়ালি ইসোফেজিয়াল ভেরিসিসের ক্ষেত্রে ইফেক্টিভ। কোনো পেশেন্ট যদি আমরা গ্যাস্ট্রিক ভেরিসিস পাই তাহলে সেক্ষেত্রে আমরা স্পিলোথেরাপি ইউজ করতে পারি। আর ব্যান্ড লাইগেশন করার পরে যাতে ব্যান্ডিং ইউনিট আলসেশন না হয়
এর জন্য আমরা প্রোফাইলেক্টিক পিপিআই ইউজ করতে পারি। এরপর আমরা কি বললাম, যদি কোনো পেশেন্টের ব্যান্ড করা না যায় বা ব্যান্ড করে যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে সেকেন্ড ট্রিটমেন্ট হচ্ছে বেলুন ট্যাম্পোনিন এবং থার্ড ট্রিটমেন্ট হচ্ছে টিপস প্রসিডিউর। টিপস প্রসিডিউর আমরা ইম্পর্টেন্ট একটা অ্যাড্রেস বললাম কি হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। সেকেন্ডারি প্রিভেনশনের জন্য আমরা কি ইউজ করতে পারি, একেবারে বিটা ব্লকার ইউজ করতে পারি। তাহলে প্রাইমারি প্রিভেনশনের জন্য আমরা কি ইউজ করছিলাম, নন সিলেক্টিভ বিটা ব্লকার। আর যদি বিটা ব্লকার ট্রাক করতে না পারে বা কন্ট্রাইন্ডিকেট থাকে, সেক্ষেত্রে প্রোফাইলেক্টিক প্যান্ড ইউজ করতে পারি। পোর্টাল হাইপারটেনশনের কমপ্লিকেশনস এর আগে আমরা পড়ে আসছি। ফার্স্ট কমপ্লিট কি হতে পারে, ভেরিসেল ব্লিডিং হতে পারে, কনজেস্টিভ গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে। যদি কোনো পেশেন্টের ক্রনিক ভেরিসেল ব্লিডিং হয়, তাহলে সেখান থেকে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। আমার পেশেন্টের পোর্টাল হাইপারটেনশনের একটা কার্ডিয়াল ফাইন্ডিং ছিল স্প্লেনোমেগালি। কোনো পেশেন্ট যদি স্প্লেনোমেগালি থাকে, তাহলে স্প্লেনটা বেশি বেশি ফাংশন করবে, পেশেন্টের হাইপারস্প্লেনিজম ডেভেলপ করতে পারে। এরপর পোর্টাল হাইপারটেনশন থেকে অ্যাসাইটিস ডেভেলপ করতে পারে। অ্যাসাইটিস এর কমপ্লিকেশন হিসেবে হেপাটোজেনাল সিনড্রোম বা রেনাল ফেলিয়ার ডেভেলপ করতে পারে। এরপরে যদি পোর্টোসিস্টেমিক শান্ট ডেভেলপ হয়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টটা হেপাটিক এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অফ ব্লিডিং। তাহলে অ্যাকিউট ভেরিসেল ব্লিডিং ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ফার্স্ট হচ্ছে হোয়াইট বল চ্যানেল ওপেন করবো এবং আইভি ফ্লুইড দেবো। দেন হচ্ছে টার্লি পেশেন্ট দেবো। টার্লি পেশেন্ট কিভাবে কাজ করে, এটা হচ্ছে পোর্টাল প্রেশার কমায়, অ্যাকিউট ব্লিডিং কমায় এবং রিস্ক অফ আর্লি রিব্লিডিং কমায়। এরপরে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেবো। এটা হচ্ছে আইভি সেফালোস্পোরিন বা সেফট্রাক্সন অথবা পাইপেরাসিলিনটেজ বা একটা কম্বিনেশন। এটা কি করবে, রিডিউস ইনসিডেন্স অফ স্পন্টাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস অ্যান্ড ইমপ্রুভস সার্ভাইভাল। এরপর আমরা ইমার্জেন্সি এন্ডোস্কোপি করবো টু কনফার্ম ভ্যারিসেল সোর্স। এরপর হচ্ছে ভ্যারিসেল ব্যান্ড লাইগেশন করতে পারি টু স্টপ ব্লিডিং। তারপর পিপিআই দিব টু প্রিভেন্ট পেপটিক আলসার অ্যান্ড রিব্লিডিং। আর ল্যাক্টোজ অথবা ফসফেট নেওয়া দিব কিসের জন্য, টু প্রিভেন্ট হেপাটিক এনকেফালোপ্যাথি। পোর্টাল একটা কমপ্লিকেশন আছে কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি। এক্ষেত্রে কি হয়, গ্যাস্ট্রিক যে ভেসেলস গুলো আছে এখান থেকে পাংক্টেড ইরাইটাল ফাংশন হয় এবং এই অ্যাপিয়ারেন্সটা দেখা যায় কেমন, স্নেক স্কিন অ্যাপিয়ারেন্স। তাহলে এটাকে অনেক সময় স্নেক স্কিন গ্যাস্ট্রোপ্যাথি বলা হয়। এটা আমরা পাবো কোথায়, প্রক্সিমাল স্টোমাকে। ট্রিটমেন্ট কি, এক্ষেত্রে না প্রোপানল বা নন সিলেক্টিভ বিটা ব্লকার ইউজ করতে হবে। কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথি একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েশন হচ্ছে গ্যাস্ট্রিক এন্টাল ভাস্কুলার একটেশিয়া। এক্ষেত্রেও ডায়ালিটিক ভেসেলস পাওয়া যায় এবং এগুলো অনেক সময় অ্যাপিয়ারেন্স থাকে কি হিসেবে, স্ট্রাইক প্যাটার্নে থাকে। কনজেস্টিভ পোর্টাল হাইপারটেনসিভ গ্যাস্ট্রোপ্যাথিটা পাওয়া যায় প্রক্সিমাল স্টোমাকে। আর গ্যাস্ট্রিক এন্টাল ভাস্কুলার একটেশিয়া এটা পাওয়া যায় কি ডিস্টাল স্টোমাকে। এটা অ্যাপিয়ারেন্স ছিল স্নেক স্কিন অ্যাপিয়ারেন্স, আর এটার অ্যাপিয়ারেন্স হবে ওয়াটার মেলন স্টোমা। মানে অনেকটা তরমুজের যে স্টেক গুলো দেখা যায় লম্বা লম্বা, ওই ধরনের লম্বা লম্বা স্টেক প্যাটার্নে থাকবে। তাহলে দুইটা হচ্ছে এন্ডোস্কোপি ফাইন্ডিং, পরীক্ষণের সময় ফাইন্ডিংস দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। গ্যাস্ট্রিক এন্টাল ভাস্কুলার একটেশিয়া এটা কোথায় পাওয়া যেতে পারে, সিস্টেমিক স্কলেসিসও পাওয়া যেতে পারে। কমপ্লিকেশন কি, এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রে ক্রনিক ব্লিডিং হয় এবং পেশেন্ট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে। তাহলে এই ছিল আজকে আমাদের টপিকসগুলো। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে, একটা হচ্ছে স্পন্টেনাস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস, আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথি, আর একটা হচ্ছে হেপাটিক এনকেফালোপ্যাথির রিস্ক ফ্যাক্টর যে বক্সটা আছে সেটা। তাহলে প্রত্যেকটা এই চ্যাপ্টারে যে কোনো টপিকস আছে প্রত্যেকটা থেকে কোশ্চেন আসতে পারে।